আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস হবে কপোতাক্ষ নদ কবিতাটা দিয়ে। তো আমি আছি তোমাদের সাথে সানজিদা রহমান রিয়া, অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদের সিলেবাসের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কপোতাক্ষ নদ, যেটা লিখেছে মাইকেল মধুসূদন দত্ত, সেই কবিতাটা আজকে আমরা সকলে পড়বো। এতদিন আমাদের কাছে মনে হয় অনেক কঠিন লাগতো কবিতাটা। আজকের ক্লাসটা করার পরে আশা করা যায় তোমাদের আর কারোর কোনো সমস্যা থাকবে না। তো আসো আমরা ক্লাসটি শুরু করি। সর্বপ্রথম আমরা পড়বো কি, আমাদের টপিক হচ্ছে কপোতাক্ষ নদ, তাই না? কপোতাক্ষ নদ হচ্ছে আমাদের টপিক, যেটা লিখেছে মাইকেল মধুসূদন দত্ত। ইনি হচ্ছেন সেই মাইকেল মধুসূদন দত্ত। আমরা যারা মাইকেল মধুসূদন দত্তকে চিনি না তারা আমরা দেখে নিই। আচ্ছা, এরপরে দেখো, আমরা কপোতাক্ষ নদের যে কবি, যে রাইটার, সেই সম্পর্কে আগে আমরা জেনে আসি, দেন আমরা কবিতাটা পড়বো। তো প্রথমে আসো, দেখো লেখা রয়েছে মধুসূদন দত্ত অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত 1842 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। তাহলে দেখো, এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে যে স্কুল জীবন শেষে তিনি কোথায় ভর্তি হন? কলকাতার হিন্দু কলেজে। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। অর্থাৎ অনুরাগ কি, মানে অনেক বেশি আগ্রহ কাজ করে ইংলিশের প্রতি, যে আমি ইংলিশ শিখবো, ইংলিশে আমি সাহিত্য রচনা করব, ইংরেজির প্রতি একটা ভালোবাসা কাজ করে তার। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। অর্থাৎ দেখো, ইনার নাম কিন্তু ছিল মধুসূদন দত্ত। প্রথমে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ছিল না। তো মধুসূদন দত্তর যে ফ্যামিলি বাংলাদেশে, সেটা খুবই প্রভাবশালী একটা ফ্যামিলি ছিল, খুব ভালো একটা ফ্যামিলি। সম্ভ্রান্ত হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু ওই যে তিনি পরবর্তীতে ইংরেজি সাহিত্য, ওয়েস্টার্ন কালচার, এগুলোর প্রতি এত বেশি ভক্ত হয়ে গিয়েছিলেন যে তিনি কি করেছিলেন? খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। হিন্দু বাদ দিয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। সেটা কত সালে? 1843 সালে। এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য তিনি নিজে থেকে তার নামের শুরুতে মাইকেল শব্দটি যোগ করে। এই যে দেখো, তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল শব্দটি। তাহলে মাইকেল কিন্তু তার পিতৃ প্রদত্ত নাম ছিল না, তার প্রকৃত নাম ছিল মধুসূদন দত্ত। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ফলে সে নিজেই তার নামের শুরুতে যোগ করেছিলেন মাইকেল শব্দটি, এবং আমরা এখন এই নামেই তাকে চিনি, যে মাইকেল মধুসূদন দত্ত। এরপরে দেখো বলছে, পাশ্চাত্য জীবন যাপনের প্রতি প্রবল আগ্রহ। পাশ্চাত্য জীবন যাপনকে আমরা যেটা ভালোভাবে বুঝি, ওয়েস্টার্ন কালচার, যেটা আমরা অনেক বেশি কাজ করে, আগ্রহ, ফ্যাসিনেশন কাজ করে ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন ডিশ, তাই না? তো মাইকেল মধুসূদন দত্তের সাথেও সেম জিনিসটা ঘটেছিল। তিনি পাশ্চাত্য জীবন যাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষার সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে, আকৃষ্ট করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বুঝতে পেরেছো? সে জীবনের একটা পর্যায়ে গিয়ে বুঝতে পেরেছিল যে না, আমার ভুল ছিল। আসলে নিজের দেশ, নিজের দেশের মানুষ, এখানে যেভাবে সাপোর্ট পাওয়া যায়, প্রকৃতিও সাপোর্ট দেয়, তাই না? এখানকার নদী, পানি, আবহাওয়া সবকিছু তোমার অনুকূলে। কিন্তু সে যখন নিজের দেশকে ভুল বুঝে সে চলে গেল প্রবল আকৃষ্ট হয়ে বিদেশে। সেখানে গিয়ে সে মনে করলো আমি তাদের মতো কালচার মেনটেন করব, তাদের মতন করে আমি চালচলন সবকিছু সেইভাবেই চলবো। তো একটা সময় গিয়ে সে প্রবল ডিপ্রেশনে পড়ে যায়, যে না, সে একটা সময় গিয়ে তার দেশকে খুব বেশি মিস করে। এবং এই মিস করা থেকেই কিন্তু এই কবিতাটা লিখেছে মাইকেল মধুসূদন দত্ত। আমরা সেই কাহিনীতে আসবো একটু পরে। তো তার জীবনের একটা সময়ে গিয়ে এই ভুল তার ভেঙেছিল, যে না, আমি ভুল করেছি, আমার দেশই আমার জন্য সবচেয়ে ভালো ছিল। সে কিন্তু অনেক কষ্টের মধ্যে পড়ে বিদেশে গিয়ে, তার নিজের কোনো মানুষ নাই, আর্থিক সংকট বলো, শারীরিক সংকট, সে অনেক বেশি কষ্টের মধ্য দিয়ে কিন্তু তার শেষ জীবনটা অতিবাহিত করেছিল। এরপরে দেখো বলছে, বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তো সে যে বাংলা ভাষাকে বাদ দিয়ে ওয়েস্টার্ন কালচারে আকৃষ্ট হয়ে সে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা শুরু করেছিল,
কিন্তু তাকে আমরা চিনেছি কিসের মাধ্যমে? বাংলা ভাষার সাহিত্য রচনার মাধ্যমে। এর মাধ্যমেই তার প্রতিভার কি ঘটে? স্ফূর্তি ঘটে। স্ফূর্তি কি? তার প্রতিভার বিকাশ ঘটে। আমরা তাকে চিনেছি বাংলা ভাষার সাহিত্য রচনার মধ্য দিয়ে। এরপরে দেখো যেগুলো তোমার মনে রাখতে হবে, তার কাব্য, নাটক, প্রহসন, এই জিনিসগুলো, ঠিক আছে? তার কাব্যগুলোর নাম দেখো, তার কাব্যগ্রন্থগুলোর নাম হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপতি কবিতা বলি। তার নাটক হচ্ছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। প্রহসন হচ্ছে মাত্র 2টা প্রহসন, খুব বেশি ইম্পর্টেন্ট। একেই কি বলে? সভ্যতা। আর বুড়ো শালিকের ঘাড়েরও, বানানটা দেখো, শালিক কিন্তু দন্তস্ব বানানে, ঠিক আছে? অপশানে দিবে সবগুলো বুড়ো শালিকের ঘাড়েরও। তুমি যদি বানানটা ভালোভাবে খেয়াল না করো তুমি পারবে না। আর এখান থেকে কোশ্চেন কিভাবে আসে যে নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য, নিচের কোনটি নাটক, কোনটি প্রহসন? এখন তুমি যদি নাম না জানো তাহলে তুমি কিন্তু পারবে না, খুব ভালোভাবে দেখতে হবে। এরপরে বলছে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা, ঠিক আছে? অমিত্রাক্ষর ছন্দ মানে কি? যা মিত্র নয়, ঠিক আছে? অমিত্র, মিত্র মানে কি? যেখানে শত্রুতা নাই, মিল। আর অমিত্র যেখানে মিল নাই। অর্থাৎ আমাদের যে বাংলা কবিতা আমরা পড়েছি না, এক লাইনের সাথে আরেকটা লাইন একদম মিল মিল, খুব সুন্দর লাগে পড়তে। তো এই মাইকেল মধুসূদন দত্ত দেখিয়েছে যে এক লাইনের সাথে আরেকটা লাইন মিল রাখতেই হবে কবিতায়, এটা ম্যান্ডেটরি না। মিল ছাড়াও কিন্তু কবিতা লেখা যায়। তো এই প্রবর্তনটা, এই ধারার প্রবর্তন করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আর বাংলা সনেট প্রবর্তন করেছিলেন কিন্তু এই বাংলায় মাইকেল মধুসূদন দত্ত। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কবি পরলোক গমন করেছেন। তো এই হচ্ছে আমাদের কবি পরিচিতি, কপোতক্ষ নদের কবি পরিচিতি। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমাদের এই ছিল জানার। তুমি কি করবে? যেহেতু তোমরা এসএসসি, তোমাদের তো একদমই শুরু জার্নিটা, তাই না? এসএসসি থেকেই শুরু বলা যেতে পারে। তোমাদের এখন থেকে কবি পরিচিতি বা এই পার্টগুলো খুব ভালোভাবে পড়তে হবে, যাতে করে কিনা তোমাদের অ্যাডমিশনের জন্য সহায় হয়। যেমন তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখনও কিন্তু তোমার মাইকেল মধুসূদন দত্ত রচিত লেখাগুলো রয়েছে। তাহলে তুমি যদি এইখান থেকে কবি পরিচিতিটা খুব ভালোভাবে জানো, ইন্টারে গিয়ে তোমাকে আর কষ্ট করতে হবে না। আর আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্যে কতটা গুরুত্বপূর্ণ একজন পার্সন, যে তার সম্পর্কে তুমি অ্যাডমিশন বলো, চাকরি বাকরি বলো, বিসিএস বলো, সব জায়গায় কোশ্চেন হবে। তাহলে এখন থেকেই আমরা ভালোভাবে পড়বো, আমাদের তাহলে পরবর্তীতে কষ্টটা অনেক কমে যাবে, ঠিক আছে? তো আসো এবার আমরা যেটা বলছিলাম কপোতাক্ষ নদ, এই বিষয় নিয়ে এই কবিতার পেছনে একটা কাহিনী রয়েছে। সেটা কপোতাক্ষ নদ হচ্ছে সাগরদাঁড়ির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে, যেখানে কবি জন্মগ্রহণ করেছে। আমি নিজে হচ্ছে যশোরের, আমি গিয়েছি তার বাসাতে, ঠিক আছে? তো আমি দেখেছি যে তার বাসার খুব কাছ থেকে প্রবাহিত হয়েছে কপোতাক্ষ নদ, নদটা। তো এই মাইকেল মধুসূদন দত্ত যেহেতু তার বাড়িতে ছোটবেলা থেকে বেড়ে উঠেছে, তো মধুসূদন দত্ত ওই নদের পাশে খেলাধুলা করেছে, তার শৈশবের খুব সুন্দর স্মৃতি রয়েছে সেখানে। পরবর্তীতে কবি কি করেছে, যখন বড় হয়েছে সে ওয়েস্টার্ন কালচারের প্রতি আকৃষ্ট হয়েছে, সে দেশ ছেড়ে চলে গিয়েছিল, সেখানে গিয়ে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, যার জন্য কিন্তু কবির বাবা মা তাকে ত্যায্য পুত্র করেছিল। মাইকেল মধুসূদন দত্তকে কিন্তু তার বাবা মা অ্যাকসেপ্ট করে নাই, কারণ তারা ছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের সন্তান তিনি ছিলেন। তো যেহেতু সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, তার বাবা তাকে আর অ্যাকসেপ্ট করে নাই, তাকে ত্যায্য পুত্র করে দিয়েছিলেন, যার জন্য সে বাড়িতেও আর ফিরতে পারেনি। তো দীর্ঘকাল প্রবাস জীবন কাটিয়ে সে একটা সময় দেখলো যে সে কোনো কিছুতেই শান্তি পায় না। প্রথমে খুব ফ্যাসিনেশন কাজ করেছে, খুব আগ্রহ লেগেছে, কিছুদিন যাওয়ার পরে দেখলো যে না, আসলে নিজের দেশ, নিজের দেশের মানুষ, সেখানে যেভাবে নিজের মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করা যায়, বিদেশে সেটা হয় না। সে প্রবল কষ্টের মধ্যে পড়েছিল একটা সময় গিয়ে। তো সে একটা সময় অসুস্থ হয়ে গিয়েছিল। তখন তার খুব কাজ করতো ছোটবেলার স্মৃতি, খুব খারাপ লাগতো যে আমি তো এই কপোতাক্ষ নদের পাশে কত হেসেছি, খেলেছি, কত স্মৃতি আমার এই বাড়ি ঘর দর এই সবকিছু ঘিরে, আমি কি আর কখনো আমার দেশে ফিরতে পারবো? আমি কি আর কখনো ওই কপোতাক্ষের পানি কি আমার তৃষ্ণা মেটাবে? সে খুব স্মৃতিকাতর হয়ে গিয়েছিল। তো এই স্মৃতিকাতরতা থেকেই এই মাইকেল মধুসূদন দত্ত কবিতাটা লিখেছিল কপোতাক্ষ নদ। তো আমরা পেছনের কাহিনী জানলাম, পেছনের কাহিনী জানলে কবিতা পড়তে
অনেক ইজি হয়। এই স্মৃতি কাতরতা থেকেই তিনি দেখো তার লেখাগুলো তিনি লিখেছেন কবিতার ভাষায়, যে কপোতাক্ষ নদ, সর্বদা আমার তোমার কথা মনে পড়ে, সব সময় আমি তোমার কথা ভাবি, এরকম বিষয় নিয়ে কন্টিনিউ হয়েছে কবিতাটি। আসো আমরা দেখি আমাদের কবিতায় কি বলছে। দেখো প্রথমেই বলছে, সতত হে নদ তুমি পরমোর মনে। এই যে সতত মানে কি? সর্বদা, ঠিক আছে? সতত মানে সর্বদা। বলছে সর্বদা হে কপোতাক্ষ নদ তুমি আমার মনে পড়ো। বলছে সর্বদা কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদকে কি বলে সম্বোধন করেছে কবি এখানে? হে নদ নামে। তাহলে দেখো আবার বলছে সর্বদা হে কপোতাক্ষ নদ তুমি আমার মনে পড়ো, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত মানে সর্বদা, বিরলে মানে কি? একান্ত নিরিবিলিতে, যখন নির্জনে থাকি তখন বলছে সর্বদা যখন আমি নিরিবিলিতে একান্ত নিজের মনে থাকি তখন সব সময় আমি তোমার কথা ভাবি। মানুষ যখন একা থাকে, নিরিবিলি থাকে তখন সে কি করে? তার প্রিয়জনের কথা বা প্রিয় বিষয়গুলোর কথা, ভালো লাগা স্মৃতিগুলো মনের মধ্যে আওড়ায়, তাই না? তো মাইকেল মধুসূদনও বলছে যে হে কপোতাক্ষ নদ সব সময় তুমি আমার মনে পড়ো, যখন আমি একান্ত নিরিবিলিতে থাকি তখন আমি সব সময় তোমার কথা ভাবি। এরপরে বলছে সতত যেমতে লোক নিশার স্বপনে শোনে মায়ামন্ত্র ধ্বনি, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। কি বোঝাচ্ছে দেখো? সতত মানে তো সর্বদা, যেমতে লোক নিশার স্বপনে, নিশা মানে কি জানো? নিশা মানে হচ্ছে রাত্রি, আর স্বপন মানে হচ্ছে স্বপ্ন। রাতের বেলা যখন গভীর ঘুমে থাকে মানুষ তখন সে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখে, তখন তার খুব ভালো লাগে, তাই না? ঘুমের মধ্যে যখন তোমরা বা আমরা যখন সুন্দর স্বপ্ন দেখি আমাদের ঘুমের মধ্যেই খুব ভালো লাগে, বাট ঘুমটা যখন ভেঙে যায় তখন দেখি আরে এ তো সব ভুল ছিল, এটা জাস্ট একটা স্বপ্ন ছিল। তো ওই রকম মানে মধুসূদন দত্ত বলছে যে সর্বদা মানুষ যেরকম গভীর ঘুমে থাকলে মায়ামন্ত্র ধ্বনি শোনে, মানে কি এটা একটা ভালো লাগার অনুভূতি বোঝাচ্ছে, যে গভীর ঘুমে থাকলে একটা ভালো লাগার অনুভূতি কাজ করে, ঠিক সেই রকম তব কলকালে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। তব মানে তোমার, নদীর পানি প্রবাহিত যে শব্দ সেটা হচ্ছে কি? কলকল ধ্বনি, তাই না? নদীর পানি প্রবাহিত হয়, তো সেটাই বলতেছে যে তোমার ওরকম নদীর পানির প্রবাহিত যে শব্দ, কলকল যে ধ্বনি, সেই ধ্বনিতে আমি আমার কান জুড়াই ভ্রান্তির ছলনে, মানে মনকে মিথ্যা সান্ত্বনা দিয়ে আমি নিজের মনকে তুষ্ট করি, নিজের মনকে সন্তুষ্ট করি। তাহলে এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো, আমরা আবার একটু দেখি এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে। এই যে এতটুকু দ্বারা কি বোঝাচ্ছে? যে কপোতাক্ষ নদ মানুষ যেরকম রাতের বেলা ঘুমের ঘরে সুন্দর স্বপ্ন দেখে মনকে কি করে? শান্ত করে, ঠিক সেই রকম আমি সর্বদা ঘুমের মধ্যে তোমার যে কলকল ধ্বনি, সেই কলকল ধ্বনিটাকে নিজের মধ্যে কল্পনা করে আমি মনকে একটু শান্ত করার চেষ্টা করি, আমার কানকে একটু শান্ত করার চেষ্টা করি। দীর্ঘ মানে দূর প্রবাসে থেকে সেই কথাগুলো বলছে, কারণ তখন আর সম্ভব ছিল না যে মনে পড়লেই তার বাড়িটা দেখে যাবে, মনে পড়লেই তার শৈশবের স্মৃতিগুলোকে সে আঁকড়ে ধরবে, সেটা সম্ভব ছিল না। তাই সে দূর প্রবাসে থেকে নিজের মনকে সান্ত্বনা দিত। এরপরে বলছে বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে। মাইকেল মধুসূদন দত্ত বলছে যে আমি বহু দেশে ঘুরেছি, বহু দেশ দেখেছি, বহু নদ নদী দেখেছি, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। আমি বহু দেশ দেখেছি, বহু নদ নদী দেখেছি, কিন্তু কপোতাক্ষ নদের পানি আমার যেইভাবে তৃষ্ণা নিবারণ করতে পারতো অন্য কোনো নদের পানি আমার এইভাবে তৃষ্ণা নিবারণ করতে পারেনি, কারণ সেইখানে ছিল তার একটা ভালো লাগার, সেইখানে সে তৃপ্তি পেত। কপোতাক্ষ নদের পানি তাকে তৃপ্তি দিত, যা বহু নদী দেখেও সেই তৃপ্তিটা সে আর কখনো পায়নি। এরপরে বলছে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে। এই জন্মভূমির স্তনরূপে কল্পনা করছে কপোতাক্ষ নদকে, যেটা কিনা কি বলছে? দুগ্ধ স্রোতরূপী, দুধের স্রোতের মতন তুমি কি করছো? জন্মভূমির স্তনে প্রবাহিত হচ্ছ। বোঝা গেল?
এরপরে দেখো বলছে আর কি হে হবে দেখা যতদিন যাবে। এখানে কবির সন্দেহ প্রকাশ করছে যে কপোতাক্ষ নদ, তোমার সাথে কি আমার আর দেখা হবে? আমি কি আর কখনো আমার দেশে ফিরতে পারবো? তোমাকে কি আমি আর দেখতে পারবো? সে সংশয় সন্দেহ প্রকাশ করছে। এরপরে বলছে প্রজা রূপে রাজা রূপ সাগরের দিতে, বাড়ি রূপ কর তুমি এ মিনতি গাবে। দেখো বলছে প্রজা রূপে রাজা রূপ সাগরের দিতে, বাড়ি রূপ কর তুমি। বাড়ি মানে কি জানো? বাড়ি মানে হচ্ছে পানি, ঠিক আছে? প্রজা যেমন রাজাকে কি দেয়? কর দেয়। কর বলতে ইংলিশে যেটাকে আমরা বলি ট্যাক্স বা ভ্যাট, তাই না? প্রজারা কি করে? রাজাকে কর দেয় বা ভ্যাট দেয়। ঠিক সেরকম বলছে যে কপোতাক্ষ না, তুমি প্রজার মতন, তুমি প্রজারূপে এই যে সাগর, সকল নদী কোথায় গিয়ে মেশে? সাগরে গিয়ে মেশে। সাগর তো বিশাল, তো সাগরকে বলছে হচ্ছে রাজা। বলছে কপোতাক্ষ না, তুমি প্রজার মতো রূপ নিয়ে এই দীর্ঘ যে রাজা রূপ সাগর, সে সাগরকে তুমি কি দাও? কর দাও। কিভাবে কর দেয়? নদীর পানিই তো গিয়ে সাগরে পড়ে, ওই নদীর যে পানি প্রবাহিত হয়ে সাগরে পড়ছে এটাকে সে বলছে কর। তো এটাই বলতেছে যে তুমি প্রজার মতন রূপ নিয়ে সাগরের মতো বিশালকে কি দাও? প্রজারূপ একটা কর দাও বা ট্যাক্স দাও। এ মিনতি গাবে বঙ্গজনের কানে শখে সখারিতে। বলছে আমার একটা মিনতি রয়েছে কপোতাক্ষ নদ, তোমার কাছে আমার একটা মিনতি রয়েছে। সে মিনতিটা কি? যে গাবে বঙ্গজনের কানে, ঠিক আছে? তুমি সবসময় আমার কানের কাছে গান করো। বঙ্গজন মানে কি? বঙ্গের মানুষ, বাংলার মানুষ। মাইকেল মধুসূদন দত্ত তো আমাদের বাংলারই মানুষ। সে নিজেকে প্রথম দিকে সে খুব আপসেট ছিল, আমি কেন বাংলার মানুষ হলাম, বাট শেষ জীবনে যখন সে বিরাট ডিপ্রেশনে পড়েছিল তখন সে নিজেকে খুব প্রাউডলি বলতো যে কপোতাক্ষ নদ, আমি বাংলারই মানুষ। এই বাংলার মানুষের কানে তুমি তোমার ধ্বনিটা শোনাও, আমি শেষবার তোমাকে দেখতে চাই, আমি তোমার ধ্বনি শুনতে চাই। বলছে এ মিনতি গাবে বঙ্গজনের কানে শখে সখারিতে। শখে সখারিতে মানে কি? চির বন্ধুত্বতা, এরকম বোঝায়। বন্ধুত্ব কার সাথে হয়? নিজের মানুষের সাথে হয়, একান্ত যে আপন মনে হয় বন্ধুত্ব, ওটাই বলছে। সে কপোতাক্ষ নদকে নিজের বন্ধুরূপে কল্পনা করছে। বন্ধুরূপে কল্পনা করে সে কপোতাক্ষ নদের কাছে মিনতি করছে, মানে কি বলছে? রিকোয়েস্ট করছে যে কপোতাক্ষ নদ, তোমার কাছে আমার একটা মিনতি, তুমি আমার চির বন্ধু, তুমি আমার চির বন্ধুর মতো হয়ে, আমি একটা বঙ্গদেশের মানুষ, তুমি আমার কানের কাছে গান করো, তোমার কলো কলো ধ্বনি শোনাও। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। বলছে এই দূর প্রবাসে থেকে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বাট আমি তোমাকে কল্পনা করে, তোমার গানের মানে শব্দ শুনে, তোমার কলো কলো ধ্বনি শুনে আমি এই দূর প্রবাসে থেকেই তোমার প্রেমে মজে গিয়েছি, তোমার ভালোবাসায় আমি সিক্ত, তোমাকে আমার খুব মনে পড়ে। এটা মাইকেল মধুসূদন দত্ত যখন তার শেষ জীবনে আর কি বিদেশে থেকে, বিলেতে থেকে প্রবল ডিপ্রেশনে পড়ে গিয়েছিল, সে বাংলায় আর ফিরতে পারছিল না, তার বাবা মা তাকে ত্যায্য পুত্র করেছিল, সে সেখানেও সার্ভাইভ করতে পারছিল না, তখন সে শৈশবের স্মৃতিকাতরতা থেকে এই কবিতাটি লিখেছিলেন। তো আশা করা যায় এই কবিতা নিয়ে তোমাদের আর কারো কোনো কোশ্চেন নেই। তারপরও তোমরা যখন এই ক্লাসটি করবে, তোমরা যখন এই ক্লাসটি দেখবে, তোমরা মেবি ইউটিউবে দেখবে খুব সম্ভবত, সেখানে কমেন্ট বক্সে তোমরা তোমাদের কোশ্চেন লিখে দিবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সকল কোশ্চেনের অ্যান্সার দিতে। এছাড়া তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, আপু আমাদের ওই কবিতাটা একটু পড়ান, এই গল্পটা পড়ান, আমি অবশ্যই তোমাদেরকে পড়াবো। এছাড়া আমি চেষ্টা করব তোমাদের সিলেবাসে যতগুলো গল্প রয়েছে, যতগুলো কবিতা রয়েছে, সবগুলোকে খুব সুন্দরভাবে সহজভাবে তোমাদের সাথে উপস্থাপন করতে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো। তো আশা করা যায় কপোতাক্ষ নদ কবিতাটা নিয়ে তোমাদের আর কারো কোনো অসুবিধা নেই। তো এর পরবর্তীতে দেখো কি রয়েছে। এখানে কিছু শব্দার্থ রয়েছে, এই শব্দার্থগুলোই কিন্তু আমি কবিতার মধ্যে অর্থ তোমাদেরকে বলে দিয়েছি। তারপরও আসো দেখি এখানে কি বলছে। সতত মানে কি? সর্বদা। সতত হে নদ তুমি পরমর মনে, সর্বদা হে কপোতাক্ষ নদ তুমি আমার মনে পড়ো। তাহলে সতত মানে কি? সর্বদা। এরপরে বলছে বিরলে। বিরলে মানে কি? একান্ত নিরিবিলিতে, একান্ত নির্জনে, যখন মানুষ একান্ত নিজের মনে থাকে, সেই সময় সে কপোতাক্ষ নদের কথা চিন্তা করে, ভাবে, ঠিক আছে? এরপরে বলছে নিশা। নিশা মানে হচ্ছে রাত্রি, ভ্রান্তি মানে ভুল, বাড়ি রূপ কর, ওই যে একটা লাইন ছিল না, এটা বোঝাচ্ছে। দেখো এখানে
প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, কর যদি তোমরা বা রাজস্ব না বোঝো, এটা বোঝো যে ট্যাক্স। তোমাদের বাবা মা দেখবা ট্যাক্স দেয়, তোমরা শুনেছো এটা। তো সেই রকম ট্যাক্স দেয়। তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জল রূপ কর বা রাজস্ব দিচ্ছে, কারণ সাগরে তার নদীর পানি কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, তার পানি প্রবাহিত হচ্ছে, আস্তে আস্তে এই পানি গিয়ে কি করছে, সাগরে পতিত হচ্ছে। তো এই পানিটাকে বলছে যে সে কর দেয়। ঠিক আছে, এরপরে দেখো আমাদের রয়েছে চতুর্দশপতি কবিতা। আমরা পড়লাম না যে চতুর্দশপতি কবিতা লিখেছেন। তোমাদের মনে প্রশ্ন আসছে, আপু চতুর্দশপতি কবিতা কি? আসো দেখি কি। ইংরেজিতে সনেট। ঠিক আছে, চতুর্দশপদী কবিতাকেই ইংরেজিতে বলা হয় সনেট, বাংলায় চতুর্দশপতি কবিতা। তাহলে ইংলিশে যেটা সনেট, বাংলায় সেটা চতুর্দশপতি কবিতা। 14 চরণ সমন্বিত, ভাব সংহত ও সুনির্দিষ্ট। এই যে চতুর্দশপতি কবিতার একটা মানে বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে 14টা চরণ থাকে। ঠিক আছে, 14টা চরণ মানে কি, 14টা করে লাইন থাকে। এই সাইডেও 14টা অক্ষর থাকে, নিচেও 14টা থাকে, একদম ফিক্সড। এটাকেই বলা হয় চতুর্দশপদী কবিতা। এবং এই চতুর্দশপদী কবিতার যে ভাবটা বোঝাতে চাই সেটা একদম নির্দিষ্ট থাকে, ফিক্সড থাকে। মানে হয় না অনেক সময় অনেক কবিতা অনেকগুলো বিষয় নিয়ে আমাদের সামনে উপস্থাপন করে, বাট চতুর্দশপদী কবিতার একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে একটা মাত্র ফিক্সড একটা ভাব আমাদের সামনে প্রকাশ করে। যেমন এই কবিতাটা, এটা কপোতাক্ষ নদকে ঘিরেই তার সকল কিছু, এখানে কিন্তু আর কোনো কিছু প্রকাশ পাচ্ছে না। বোঝা গেল? এরপরে বলছে চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণ স্তবককে অষ্টক বলে। ঠিক আছে, চতুর্দশপদী কবিতার প্রথম 8 লাইনকে কি বলে? প্রথম 8 লাইনকে বলে হচ্ছে অষ্টক, ইংলিশে যেটা পড়ে অক্টেভ। শোনো, ইংলিশ এবং বাংলা দুইটাই মনে রাখতে হবে, কারণ তোমার এটা বাংলায় অষ্টক না দিও, ইংলিশে এটা দিল, তখন তুমি তো কনফিউজড হয়ে যাবে কি হবে। ইংলিশ বাংলা উভয়ই জানতে হবে। তাহলে প্রথম 8 লাইনকে কি বলে? প্রথম 8 লাইনকে বলে অষ্টক, এবং পরবর্তী যে 6 লাইন, পরবর্তী 6 লাইনকে বলে শতক। এখানে লেখা আছে শতক, বাট এটা হবে হচ্ছে ষষ্ঠক। ঠিক আছে, তাহলে ইংরেজি এবং বাংলা উভয়ই তোমাদের মনে রাখতে হবে। পরীক্ষা অপশনে যদি থাকে শতক তাহলে শতক দিবা, অপশনে যদি থাকে ষষ্ঠক তাহলে ষষ্ঠক দিবা। বোঝা গেল? অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং শতকে ভাবের পরিণতি থাকে। মানে অষ্টকে ভাবের প্রবর্তনা মানে কি, সে কি কি ফিল করে, সে কি কি করেছে, এই বিষয়গুলো থাকে। আর পরবর্তী ষষ্ঠকে কি থাকে, সে ওই কাজগুলো করার ফলে তার সাথে কি হয়েছে, বর্তমানে তার কি অনুভূতি, এই বিষয়টা প্রকাশ করে। ঠিক যেমন কপোতাক্ষ নদে আমরা দেখেছি, তাই না, যে সব সময় কপোতাক্ষ নদ তোমাকে আমার মনে পড়ে, আমি সব সময় তোমাকে ভাবি, এই বিষয়গুলো প্রথম দিকে বলেছে। শেষে এসে বলছে যে কপোতাক্ষ নদ, তুমি প্লিজ আমার বন্ধুর মতো আমার কানের কাছে তোমার কলকল ধ্বনির মতন গান শোনাও, আমি আমার শেষ জীবনে তোমার এই আওয়াজ আমি শুনতে চাই। বুঝতে পেরেছো? তাহলে শেষে গিয়ে পরিণতি থাকছে। এরপরে দেখো বলছে চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে। অন্তমিল মানে কি, ভেতরকার মিল রয়েছে। চতুর্দশপদী কবিতার মধ্যে অক্ষর সমন্বিত কিছু মিল থাকে। যেমন প্রথম 8 চরণ ক খ খ ক, আর পরবর্তী চরণে থাকে ক খ খ ক, এরকম থাকতে পারে। ঠিক আছে, শেষ 6 চরণ ঘ ঙ চ ঘ ঙ চ, অথবা প্রথম 8 চরণ এমন থাকে ক খ খ গ ক খ খ গ, শেষ 6 চরণ থেকে ঘ ঙ চ চ। এরপরে বলছে কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা। এখানে মিল বিন্যাস, অর্থাৎ তোমার এইগুলো হচ্ছে থাকতে পারে, বাট কপোতাক্ষ নদের মিল বিন্যাসটা কি? কপোতাক্ষ নদের মিল বিন্যাস হচ্ছে ক খ ক খ ক খ খ ক এবং গ ঘ গ ঘ গ ঘ। এটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, এটা তোমার মুখস্থ করে ফেলতে হবে। এটা যদি তুমি বুঝতে যাও ব্যাপারটা হচ্ছে অনেক জটিল লাগবে তোমার কাছে, তো বেশি এক্সপ্লানেশনে আমি আর যাব না। তারপরেও যদি তোমার জানার থাকে তাহলে তুমি কমেন্ট করতে পারো, আমি তখন তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার করব। বাট এখন আমি বেশি এক্সপ্লানেশনে গেলাম না। আর যে তুমি কি করবা, এই শেষের এটা মুখস্থ করে ফেলবা, এটা কিন্তু তোমার আসবে। এবং মুখস্থ শুধু পড়লেই হবে না, কয়েকবার তোমার খাতায় লিখতে হবে। তুমি যদি না লেখো তাহলে তোমার মনে থাকবে না। বোঝা গেল? এরপরে দেখো
আমরা প্রথমে কবি পরিচিতি পড়েছি, তারপরে কবিতাটা পড়েছি, তারপরে কি পড়েছি, তারপরে পড়লাম হচ্ছে শব্দার্থ। এখন আমরা পড়বো পাঠ পরিচিতি, যে কি বোঝাতে চেয়েছে। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। তাহলে কবির যে একটা গ্রন্থ আছে চতুর্দশপদী কবিতাবলী হয়েছে। এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। ঠিক আছে, সে স্মৃতি কাতর হয়ে গিয়েছিল, তার যে দেশপ্রেম প্রথম দিকে ছিল না, সে অনুভব করে নাই। মানুষ হয় না যে জিনিসটা সে পায় সেটা সে অনুভব করে না, বাট যখন না থাকে তখন সেটা অনুভব করে। সে যখন দেশে ছিল তখন বোঝে নাই যে তার মাতৃভূমির প্রতি এত আবেগ, মাতৃভূমি তাকে এত আগলে রেখেছে। সে যখন দূর প্রবাসে গিয়েছিল তখন সে জিনিসটা ফিল করতে পেরেছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই নগরীতে বসবাস করতেন। ঠিক আছে, ভার্সাই নামক নগরীতে। তো তিনি যখন ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা, অর্থাৎ সে শৈশবের যে স্মৃতি ওইগুলো মনে পড়ে সে ভীষণ স্মৃতিকাতর হয়ে গিয়েছিল, তার অনেক খারাপ লাগতো তখন। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পায়। ওই যে কবিতায় যেটা প্রকাশ করেছে, সে রয়েছে দূর প্রবাসে, তারপর সে মিথ্যায় নিজের মনের মধ্যে কলকল ধ্বনিটা কল্পনা করে, সে যেন শুনতে পায়। এভাবে সে তার মনটাকে মিথ্যা সান্ত্বনা দেয়। বোঝা গেল? এরপরে বলছে কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে তাকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। আসলে নিজের জিনিস তো নিজেরই হয় না। এই কপোতাক্ষ নদ তার নিজের জন্মভূমির, সে অন্য আর যাই দেখুক না কেন সে শান্তি পায় না, নিজের জিনিসের যে শান্তি। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি, বন্ধু ভাবে তাকে তিনি স্নেহ ডোরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ যেন একই প্রেম ভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। সে বলছে, কপোতাক্ষ নদ, আমি যেভাবে তোমাকে বন্ধুর মতো করে স্মৃতিকাতর হয়ে পড়ছি তোমার কথা ভেবে, তুমিও আমাকে নিজের মনে করে নিজের বন্ধুর মতো স্মরণ করো, কারণ আমি তোমাকে দেখেছি, আমি তোমার পাড়ে তোমার কিনারায় আমার শৈশব কাটিয়েছি, তুমিও তো আমাকে দেখেছো, আমি তোমাকে কিছুতেই ভুলতে পারি না। বোঝা গেল? এরপরে বলছে দেশ মাতৃকাল প্রতি অকণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তির কবিতায় তাই ধরা পড়েছে। বুঝতে পেরেছো? দেশ মাতৃকার প্রতি যে ভালোবাসা, দেশের প্রতি যে ভালোবাসা, দেশের প্রতি যে ভালো লাগা, দেশের প্রতি যে প্রেম, সেই বিষয়টাই এই কবিতায় খুব সুন্দরভাবে ধরা দিয়েছে। বোঝা গেল? দূরে থাকলে দেখো, এখন তো তুমি সবার মাঝে আছো, সবাই বাঙালি, কথা বলেও শান্তি পাও। বাইরে যখন যাবা মনের কথাটাও কারোর সাথে তুমি প্রকাশ করতে পারবা না, কারণ নিজের ভাষায় কথা বলে যে শান্তি, অন্য ভাষায় ইংলিশে তোমরা স্পিকিং প্র্যাকটিস করো, এটা প্রয়োজন আছে ঠিকই, বাট ইংলিশে স্পিকিং করে কিন্তু তোমার মনের যে তৃপ্তি সেটা কিন্তু তোমার আসে না। বাংলায় যেটাকে বলে তোমার মনের যে তৃপ্তি আসে, এইটা মাইকেল মধুসূদন দত্ত এই কবিতায় প্রকাশ করেছে। নিজের জন্মভূমির প্রতি যে ভালোবাসা, যেটা সে বোঝেনি যখন থাকতে বোঝেনি, কথাই বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ঠিক তেমনটা হয়েছিল। দূর প্রবাসে সেই শৈশবের স্মৃতির কাছে পড়েছিল। তো এই ছিল হচ্ছে কপোতাক্ষ নদ কবিতাটি তোমাদের জন্য। আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে। তোমরা এরকম আরো ক্লাস পেতে জয়েন হতে পারো আমাদের সিআরডিএমির পেজে, আর সিআরডিএমির ইউটিউবে তো তোমরা দেখবা, আমাদের কিন্তু সিআরডিএমির ফেসবুক গ্রুপও রয়েছে, ফেসবুকে পেজও রয়েছে, সেখানে তোমাদের জন্য ক্লাস থাকবে। তোমাদের ভালো লাগলে সবাই সিআরডিএমির গ্রুপে অ্যাড হয়ে যাবা। আর তোমরা আরো কি কি ক্লাস দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এইখান থেকেও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে সেটাও আমাদেরকে জানাতে পারো। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।